50-এর দশকের বাংলা রূপলী পর্দার সেই প্রখ্যাত অভিনেতা, যার কলমে উঠে এসেছে অসংখ্য চিত্রপট, জীবনের ক্যানভাসে আঁকা মানুষের মনের আশ্চর্য অভিব্যক্তি, অনেকটা সিনেমার মতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ধীরাজ ভট্টাচার্য। তার লেখা বিস্ময়কর গল্প ব্যতিক্রম ইতিমধ্যেই চলে এসেছে শুধুমাত্র গল্প একান্তের উপস্থাপনায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা লেখকদের অসাধারণ সব গল্পগুলি। আজ থাকল লেখকের কলমে আরেকটি অজানা গল্পের প্রথম অডিও রূপ, অসমাপ্ত, শুধুমাত্র আপনাদের জন্য। দক্ষিণের বারান্দায় নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ালে পরিষ্কার দেখা যায় আঁকাবাঁকা গলিটা ছাড়িয়ে বড় রাস্তার ট্রাম স্টপেজটা। নামছে যত লোক, ঠেলাঠেলি করে উঠছে তার চেয়ে অনেক বেশি। স্ত্রী পুরুষের ভেদাভেদ নেই, গাদাগাদি ঠাসাঠাসি করে যাওয়ার তাগিদে সবাই উন্মাদ। বাইরের পাদানির ওপর কোনো রকমে এক পা রেখে রড ধরে বাদুড়ের মতো ঝুলতে ঝুলতে চলেছে, যেন জীবনপাত্র কানায় কানায় ভর্তি হয়ে উপচে পড়ছে। বারান্দার রেলিংটার ওপর সেদিনের দৈনিক কাগজটা দলামলা করে মুড়ে হাতে নিয়ে ঝুঁকে পড়ে অভিজিৎ অবাক হয়ে বড় রাস্তার এই কর্মব্যস্ত জীবন প্রবাহের দিকে চেয়েছিল। আফিস টাইম, ট্রামের পর ট্রাম আসছে যাচ্ছে। বেশিক্ষণ চেয়ে থাকলে একঘেয়ে বৈচিত্র্যহীন লাগে। হঠাৎ অভিজিৎ সোজা হয়ে দাঁড়াল, দৃষ্টি প্রখর। ট্রাম স্টপেজে যাত্রী বোঝাই একখানি ট্রাম এসে দাঁড়াতেই অনেকগুলো লোক হুড়মুড় করে নেমে রাস্তায় দাঁড়াল। সবার দৃষ্টি ট্রামটার ভেতরে, যেন কার নাম্বার পথ সুগম করে দেবার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে তারা। একটু পরেই সবার উৎসুক তীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে নামল একটি তরুণী মেয়ে। কর্মব্যস্ত জীবনের গতি যেন মুহূর্তের জন্য একটু থেমে গেল। ঘণ্টা দিয়ে ট্রাম ছেড়ে দিতেই লজ্জা পেয়েই ওরা দৌড়ে আবার উঠে পড়ে। মেয়েটি দাঁড়িয়ে চারপাশে একবার চেয়ে নেয়, যেন কিছু খোঁজে। হঠাৎ ওর দৃষ্টি গলিটার ওপর পড়তেই ও চলতে শুরু করে। অভিজিৎ এক দৃষ্টে তাকিয়ে আছে। মেয়েটি গলির বাঁকে অদৃশ্য হয়ে আবার একটু পরেই ধীর মন্থন গমনে সামনে এগিয়ে আসে। অপূর্ব সুন্দরী মেয়ে, বয়স 20-21-এর বেশি হবে না। চাঁপা ফুলের মতো রং, নিখুঁত চোখ নাক মুখ, ছিপছিপে লম্বা গড়ন, পরনে পাতলা গুজরাটি ছাপা শাড়ি আর তার সঙ্গেই ম্যাচিং করা ব্লাউজ। সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে ওর মাথার চুল, কুচকুচে কালো নয়, আবার ফ্যাকফ্যাকে কটাও নয়। তেলের চাকচিক্য নেই, আবার না মাখার রুক্ষতাও নেই। এ যেন কালো আর সোনালি রং দুটো চুলের মধ্যে লুকোচুরি খেলছে। মাঝখানে সিঁথি, খোলা চুল আঁচড়ে পেছনে ফেলা, পুরোপুরি ববও নয়, আবার আজানুলম্বিতও নয়। একটু দূর থেকে দেখে মনে হয় একসঙ্গে কতগুলো সর্প শিশুকে মাথার ওপর থেকে পিঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সামান্য একটু হাওয়া লাগলে কিংবা একটু নড়লে চললেই ওগুলো মাথা নেড়ে খেলা করতে শুরু করে দেয়। দূর থেকে মুখখানা মেকআপ মনে হয়, কাছে এলে দেখা যায় পাউডার লিপস্টিক কিছুই নেই। ঠোঁটের স্বাভাবিক রঙই গোলাপি।
পিঠের ওপর ঝোলানো একটা ক্যাম্বিসের না প্লাস্টিকের মাঝারি ব্যাগ, হাতে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ। অবাক হয়ে অভিজিৎ দেখে মেয়েটি সোজা এগিয়ে আসছে এই বাড়িটার দিকে। কেমন একটা অস্বস্তি অনুভব করে অভিজিৎ। আশেপাশে চেয়ে দেখে অনেকেই লক্ষ্য করেছে মেয়েটিকে। জানালা দরজায় ভিড় করে মেয়ে পুরুষে দাঁড়িয়ে এই বাড়িটার দিকে চেয়ে নানান জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে আসে অভিজিৎ। তারপর চেয়ারটা টেনে এনে বারান্দার মাঝখানে গোল টেবিলটার পাশে বসে পড়ে। একটু পরেই বহুদিনের পুরনো হিন্দুস্থানি ঠাকুর রঘুনন্দন পাড়ে ওপরে এসে বলে, একঠো মাইজি মুলাকাত করতে আইয়েছে বাবু। অজ্ঞতার ভান করে অভিজিৎ। মাইজি আমার সঙ্গে দেখা করতে চায়? জি। নিচের ঘরে বসতে বলো। তখনই আবার কি ভেবে বলে, নেহি, উপর ভেজ দো। সিঁড়িতে খটখট জুতোর আওয়াজ শোনা যায়। অভিজিতের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে থাকে। হাসি মুখে হাত তুলে কাছে এসে নমস্কার করে মেয়েটি। তারপর জিজ্ঞাসা করে, আপনি তো অভিজিৎ রায়? ঘাড় নেড়ে সম্মতি জানায় অভিজিৎ। হেসে ফেলে মেয়েটি। মুক্তোর মতো সাজানো ঝকঝকে দাঁতগুলো হাসলে আরো সুন্দর দেখায়। অভিজিৎ আড়ষ্ট হয়ে ভাবে, তার নামটার মধ্যে হাসবার উপাদান কি থাকতে পারে। হাসতে হাসতেই বলে মেয়েটি, একজন ভদ্রমহিলাকে বসতে বলার ভদ্রতাটুকু আপনার নেই দেখে ভারী দুঃখ পেলাম ডাক্তারবাবু। ডাক্তারবাবু? অবাক হয়ে ভাবে অভিজিৎ, নিশ্চয়ই লোক ভুল করেছে মেয়েটি। নিজেই একখানা চেয়ার টেনে বসে পড়ে মেয়েটি। তারপর কাঁধের ঝোলানো ব্যাগটা নামিয়ে রাখে চেয়ারের পাশে। অভিজিৎ বলে, ডাক্তার? হঠাৎ আমাকে ডাক্তার বলে মনে হওয়ার কারণটা তো বুঝলাম না। এবার অবাক হয় মেয়েটি। একটু শঙ্কা ভরে জিজ্ঞেস করে, বাইরে যে নেম প্লেটটা দেখলাম ওটা আপনার তো? অভিজিৎ বলে, হ্যাঁ। আবার খানিকটা হেসে নেয় মেয়েটি। তারপর বলে, অভিজিৎ রায়, এমবি। এটা দেখে আপনাকে ডাক্তার মনে হওয়ায় খুব ভুল হয়েছে কি? উত্তেজিত হয়ে বলে অভিজিৎ, ওটা আপনার দেখবার ভুল। ভালো করে দেখলে দেখতেন লেখা আছে MABL। মেয়েটি বলে, তাহলে একটু কষ্ট করে নিজে একবার দেখে আসুন না। তাড়াতাড়ি নিচে নেমে যায় অভিজিৎ। বাইরের দরজার পাশের নেমপ্লেটটায় সবিষয়ে দেখে অভিজিৎ। নামের পাশে লেখা আছে MB। MABL এর A আর Lটা কালো কালি দিয়ে কে যেন দুষ্টুমি করে চেপে দিয়েছে। মনে মনে পাড়ার দুষ্টু ছেলেদের মুণ্ডপাত করতে করতে ওপরে উঠে আসে অভিজিৎ। উপরে এসেই দেখে এরই মধ্যে মেয়েটি উঠে বারান্দার দেওয়ালে টাঙানো ছবিগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিয়েছে। অভিজিতের দিকে না তাকিয়ে এই মেয়েটি বললে, এবার বিশ্বাস হয়েছে? আঙুল দিয়ে একটা ফটোর দিকে দেখিয়ে জিজ্ঞাসা করে মেয়েটি, এটা কার ছবি বলুন তো? মনে মনে একটু বিরক্ত হয়েই অভিজিৎ বলে, আমার স্ত্রীর। ফিরে তাকায় মেয়েটি অভিজিতের দিকে।
তারপর কাছে এসে বলে, ডাকুন না একবার, আলাপ করে যাই। অভিজিৎ বলে, উনি এখানে নেই, আজ কদিন হলো বাপের বাড়ি গেছেন। একটু বিস্মিত হয়েই যেন মেয়েটি বললে, ও তাই। তারপর চেয়ারটায় বসে এক দৃষ্টি চেয়ে থাকে অভিজিতের দিকে। অসহিষ্ণু হয়ে অভিজিৎ বলে, তাই কি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটি বললে, কিছু না। তারপর যেন নিজের মনেই বলতে থাকে, বাইরে থেকে শুধু চেহারা দেখে পুরুষ মানুষকে বিচার করতে গেলে প্রায়ই ঠকতে হয়। আজ সেটা স্পষ্ট বুঝতে পারলাম। রাগে সর্বাঙ্গ জ্বালা করে ওঠে অভিজিতের। কথা খুঁজে পায় না, চুপ করে থাকে। মেয়েটি বলে, মাপ করবেন, এই আপনার কথাই ধরুন না। প্রথমে আমার মনে হয়েছিল সাদাসিধে ভালো মানুষ, কিন্তু যতই পরিচয় পাচ্ছি অবাক হয়ে যাচ্ছি। অভিজিৎ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলেও শান্ত কণ্ঠে বলে, কি পরিচয় পেলেন? আপনার কথাই মেনে নিলাম, আপনি উকিল, কিন্তু স্ত্রীর অনুপস্থিতিতে ইচ্ছে করে আদালতে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে পাড়ার মেয়েদের দেখা খুব ভদ্ররুচির পরিচয় যে নয়, এটা বুঝতে মোটেই কষ্ট হয় না। সশব্দে চেয়ারখানা ঠেলে উঠে দাঁড়ায় অভিজিৎ। তারপর রাগে কাঁপতে কাঁপতে বলে, ঢের সহ্য করেছি আপনাকে, আর নয়। আপনার স্পর্ধা দেখে আমি এতক্ষণ অবাক হয়ে গিয়েছিলাম। জানি না কে আপনি আর কি উদ্দেশ্যেই এখানে এসেছেন। যাই হোক, এবার আপনি দয়া করে যেতে পারেন। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে মেয়েটি বললে, এও আপনার চরিত্রের আরও একটি বিস্ময়কর প্রকাশ। এই একটুতেই ধৈর্য হারিয়ে ফেলা। ট্রাম থেকে নেমেই আপনাকেই প্রথম দেখতে পাই। মনে হয়েছিল ধীর স্থির বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি সব উল্টো। দয়া করে বাইরে চেয়ে দেখুন। বাইরে চেয়ে লজ্জায় সংকোচে এতটুকু হয়ে যায় অভিজিৎ। পাড়ার সব জানালার ছাতে অগুন্তি কৌতূহলী নরনারীর ভিড়। সবার লক্ষ্য এই বাড়িটা। মাথা নিচু করে বসে পড়ে অভিজিৎ। মেয়েটি তেমনই দাঁড়িয়ে থাকে চুপ করে। একটু পরেই বলতে শুরু করে, এইবার আমার পরিচয় রহস্যটা ক্লিয়ার করে দিচ্ছি, শুনুন। আমার নাম মিস বিলুপ্তি সেন। গভর্নমেন্টের অধীনে পল্লী উন্নয়নের কাজ করি। আমি আর্টিস্ট। সভয়ে চোখ তুলে তাকায় অভিজিৎ। মনের ভাব বুঝতে পেরেই তাড়াতাড়ি বলে মেয়েটি, ভয় নেই, সিনেমা আর্টিস্ট নই, আমি শিল্পী, মানে ছবি আঁকা আর্টিস্ট। এক একটা পল্লীর বা পুরনো পাড়ার স্কেচ এঁকে আপিসে দিয়ে দিই, মাইনে পাই। বাধা দিয়ে অভিজিৎ বললে, আর আমাকে লজ্জা দেবেন না। সত্যি ওভাবে ধৈর্য হারিয়ে ফেলাটা আমার খুব অন্যায় হয়ে গেছে। কি জানেন, শরীরটা আজ কদিন ভালো যাচ্ছে না, মনটাও খারাপ, সেই জন্য। হালকা হাসিতে মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে মেয়েটির। চেয়ারে বসে বলে, থাক থাক, অত করে বলতে হবে না আপনাকে। এক কথায় সেই সীতাহারা হয়ে এই দুর্দশা তব। দুজনে একসঙ্গে হেসে ওঠে। চেয়ারের পাশে রাখা প্লাস্টিকের ব্যাগটা থেকে একটা চৌকো মোটা কাগজ আর একটা পেন্সিল বার করে মিস সেন। তারপর সেটা টেবিলের ওপর ফ্ল্যাট করে পেতে বলে, আপনার এই বারান্দা থেকে
এই পাড়ার ভিউটা চমৎকার। এখান থেকে সবগুলো বস্তি বাড়ি স্পষ্ট দেখা যায়। তাই তো ট্রাম থেকে নেমে আপনাকে দেখে তখনই প্ল্যানটা ঠিক করে ফেললাম। অভিজিৎ হেসে বলে, সবকিছুই আপনার অদ্ভুত, বিশেষ করে নামটা। এরকম পিকিউলিয়ার নাম আগে শুনিনি। ভ্যানিটি ব্যাগটার ভেতর থেকে ছোট্ট একখানা ছুরি বের করে পেন্সিলটা বাড়তে বাড়তে মিস সেন বলে, সেই জন্যেই তো আমি চাইনি আমার নেমসেক আর কেউ থাকে। ওদিক থেকে আমি ভীষণ স্বার্থপর। অন্তত নামের দিক থেকে আমি হতে চাই একম এবং অদ্বিতীয়ম। পেন্সিল কাটা শেষ করে চেয়ার থেকে উঠে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে চারপাশে শিল্পীর চোখ বোলাতে বোলাতে মিস সেন বলে, বিউটিফুল। অভিজিতের দিকে ফিরে বলে, কিছু মনে না করেন তো একটা কথা বলি? মনে করব না, বলুন। স্কেচটা শেষ করতে আমার দিন 4 লাগবে। এই 4টা দিন আপনাকে একটু কষ্ট দেব। অবশ্যই যদি আপনার আপত্তি থাকে। অভিজিৎ মনে মনে হয়তো একটু ভয় পায়, কিন্তু মুখে বলে, না না, অসুবিধে আর কি। তবে কাল থেকে আমি কোর্টে বেরোবো ভাবছি। তা আমার ঠাকুর রঘু থাকবে, তাকে বলে যাব আপনার কোনো অসুবিধে হবে না। দুষ্টুমি করবার লোভ সামলাতে না পেরে মিস সেন বলে, এই বললেন শরীর ভালো না, আবার বলছেন কাল থেকে কোর্টে যাবেন। আমার ভয়ে নাকি? দেখুন, আমি সত্যি কথা তা সে যত অপ্রিয়ই হোক বলতে ভালোবাসি। উকিল হিসেবে আপনার যা পসার প্রতিপত্তি দেখছি, তাতে সারাদিন বটতলায় ঘুরে বেড়ানোর চেয়ে বাড়িতে বসে বিশ্রাম করাই বুদ্ধিমানের কাজ হবে। কথা শেষ করে খিলখিল করে হেসে ওঠে মিস সেন। প্রতিবাদ করে ঝগড়া করতে সাহস পায় না অভিজিৎ, চুপ করে থাকে। টেবিলে পাতা সাদা কাগজটার উপর ঝুঁকে পড়ে পেন্সিল দিয়ে নকশা করতে শুরু করে মিস সেন। অভিজিৎ উঠে নিচে নেমে যায় চায়ের ব্যবস্থা করতে। একটু পরে উপরে এসে অবাক হয়ে যায় অভিজিৎ। টেবিলের ওপর হিজিবিজি কাটা সাদা কাগজটা শুধু পড়ে আছে, মিস সেন নেই। বিস্মিত শঙ্কিত হয়ে চারিদিকে দেখতে থাকে অভিজিৎ। শোবার ঘর থেকে মিস সেনের গলা শোনা যায়, আমি এই ঘরে মিস্টার রায়। ভীষণ তেষ্টা পেয়েছিল, তাই জলের সন্ধানে এসেছি। রাগে ফুলতে ফুলতে একরকম ছুটে গিয়ে দাঁড়ায় অভিজিৎ পাশের শোবার ঘরটার দরজায়। মিস সেন তখন খাটের পাশে রাখা বুকশেলফটার কাছে দাঁড়িয়ে এলোমেলো বইগুলো গুছিয়ে রাখছে। প্রতিবাদ করবার ভাষা খুঁজে পায় না অভিজিৎ। মিস সেন বলে যায়, মনে মনে বেশ জানেন যে এই স্ত্রী জাতটাকে বাদ দিয়ে আপনাদের এক পা বাড়াবার ক্ষমতা নেই, তবু মুখে কিছুতেই স্বীকার করবেন না। দেখুন তো, মাত্র কয়েকটা দিন স্ত্রীর অনুপস্থিতিতে ঘরটার কি অবস্থা করেছেন। হঠাৎ বিছানার দিকে হাত দিয়ে দেখিয়ে মিস সেন বলে, চেয়ে দেখুন তো বিছানাটার অবস্থা। এরকম বিছানায় মানুষ যে কি করে শোয় আমি তো ভাবতেও পারি না। আস্তা কুঁড়ো এর চেয়ে পরিষ্কার। অভিজিতের ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বলে, এর জন্য আপনারই বা এত মাথা ব্যথা কেন? কিন্তু কিছু না বলে রুদ্ধ আক্রোশে ফুলতে থাকে অভিজিৎ। বিছানার চাদরটা ঠিক করে পাততে পাততে ছোট ছেলের একটা রঙিন সিল্কের জামা হাতে করে
অভিজিৎকে প্রশ্ন করে মিস সেন। ছেলেপিলেও আছে নাকি? নিতান্ত অনিচ্ছায় জবাব দেয় অভিজিৎ। হ্যাঁ, একটা ছেলে। বয়স কত? 3 বছর। জামাটা বিছানার উপর রেখে ঝুপ করে খাটের একপাশে বসে পড়ে মাথার বালিশ ঠিক করতে শুরু করে দেয় মিস সেন। বালিশের তলায় দেখা যায় একখানা অসমাপ্ত চিঠি। টেনে বার করে পরম কৌতুকে পড়তে শুরু করে দেয় মিস সেন। প্রাণের রমা। এইটুকু পড়েই হাসিতে ফেটে পড়ে মিস বিলুপ্তি সেন। বলে, আপনি হাসালেন মিস্টার রায়। ছেলের বয়স 3 বছর, এখনো প্রাণের রমা? কোথায় লিখবেন কল্যাণী আর রমা তা নয়? ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে যায়। বাঘের মতো লাফিয়ে পড়ে মিস সেনের হাত থেকে চিঠিটা কেড়ে নেবার চেষ্টা করে অভিজিৎ। ধস্তাধস্তি করতে করতে দুজনে জড়াজড়ি করে পড়ে যায় খাটের উপর। ঠিক এমনই সময়ে শোনা যায় বারান্দা থেকে কে যেন ডাকতে ডাকতে এগিয়ে আসছে। কই অভি, এখনো শুয়ে আছো নাকি? ব্যাপারটা। হঠাৎ থেমে যায় কথা। অভিজিৎ ওই অবস্থায় অসহায় চোখ মেলে দেখে। দরজার সামনে বিস্ময়ে চোখ দুটো বিস্ফারিত করে দাঁড়িয়ে আছে বড় শ্যালক রামচন্দ্র। কয়েক মুহূর্ত পরক্ষণেই যাবার জন্য ফিরে দাঁড়ায় রামচন্দ্র। একটু ইতস্তত করে বলে, মাফ করো ভাই অভি, আমি জানতাম তুমি একাই আছো, তাই খবর না দিয়েই শটান ওপরে চলে এসেছি। শুনেছিলাম তোমার কলিক পেনটা আবার বেড়েছে। রমা বারবার বলে দিয়েছিল আপিস যাবার পথে তোমায় একবার দেখে যেতে, তা দেখেই গেলাম। কথা শেষ করেই জোরে পা চালিয়ে নিচে নামতে শুরু করে রামচন্দ্র। অভিজিতের যেন বাকশক্তি লোপ পেয়ে গেছে। কথা বলার চেষ্টা করে, আওয়াজ বেরোয় না, শুধু কণ্ঠনালীটা বার কতক নড়ে ওঠে। হঠাৎ নজরে পড়ে মিস সেনের চিঠি শুদ্ধ হাতখানা তখনও ধরে আছে। রাগে ছুঁড়ে ফেলে দেয় হাতখানা। তারপর ছুটে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ায়। দেখে সদর দরজা পার হয়ে রামচন্দ্র গলিতে পড়েছে। ঝুঁকে পড়ে চিৎকার করে বলে, বড়দা, একবারটি শুনে যাও। তুমি যা দেখেছ সব ভুল বড়দা। কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে গলি পেরিয়ে বড় রাস্তায় অদৃশ্য হয়ে যায় রামচন্দ্র। ক্ষোভে, দুঃখে, অপমানে অভিজিতের তখন কেঁদে ফেলার অবস্থা। ফিরে দেখে হাত দুই দূরে বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে মিস সেন। কষ্টে নিজেকে সংযত করে হাত জোড় করে অভিজিৎ বলে, আশা করি আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। এবার দয়া করে আমাকে রেহাই দিন, আপনি যান। আমায় বিশ্বাস করুন মিস্টার রায়, এতখানি ক্ষতি আপনার হবে আমি ভাবতেও পারিনি। উন্মাদের মতো হেসে অভিজিৎ বলে, ক্ষতি? আমার সারা জীবনটা মরুভূমি করে দিয়ে ভাবছেন তুচ্ছ ক্ষতির কথা? আপনার নামের সার্থকতা এতক্ষণে বুঝলাম। যেখানে আপনি যাবেন কিছু না কিছুর অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়াই হচ্ছে আপনার একমাত্র কাজ। বিলুপ্তি সেন, মোস্ট বিফিটিং। হঠাৎ হিস্টেরিয়া রোগীর মতো হাসতে শুরু করে অভিজিৎ তারপর অবসন্ন হয়ে বসে পড়ে। মনে হয় কলিক পেনটা যেন দ্বিগুণ বেড়ে গেছে।
যন্ত্রণায় মুখ বিকৃত করে কোনো রকমে টলতে টলতে ঘরে গিয়ে শুয়ে পড়ে অভিজিৎ। পরদিন সকালে ঘুম ভাঙি একটা ট্যাক্সির বিকট হর্নের আওয়াজে। ঘড়ির দিকে চেয়ে দেখে বেলা 9টা। তাড়াতাড়ি উঠে বারান্দায় এসে বসে অভিজিৎ। গতদিনের ঘটনাগুলো স্বপ্ন বলেই মনে হয়। সিঁড়িতে হঠাৎ অনেকগুলো পায়ের শব্দ শোনা যায়। চেয়ে দেখে আগে আগে হেঁটে আসছে রমা, কোলে 3 বছরের ছেলে পেন্টু, আর পেছনে বড় শালা রামচন্দ্র। তার পেছনে মস্ত একটা সুটকেস ঘাড়ে রঘুনন্দন পাড়ে। কিন্তু তারও পেছনে ও কি? আতঙ্কে শিউরে ওঠে অভিজিৎ। দেখে সবার পেছনে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অপরাধীর মতো গুটি গুটি ওপরে উঠছে সমস্ত সর্বনাশের মূলাধার বিলুপ্তি সেন। রামচন্দ্রই আগে কথা বলে। রমা, বোঝাপড়া যা করবার নিজেরাই করে নাও, আমায় জ্বালিও না, তাহলে কালকের মতো আজও অফিসে লেট হয়ে যাবে। কোনো উত্তরের অপেক্ষা না করেই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে যায় রামচন্দ্র। সুটকেসটা রেখে মাইজির কোল থেকে পেন্টুকে নিয়ে আদর করতে করতে নিচে নেমে যায় রঘুনন্দন পাড়ি। রমা এবার কথা বলে। কেমন আছো? উত্তর না দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকে অভিজিৎ বিলুপ্তি সেনের দিকে। লজ্জান্বিত মুখে আস্তে আস্তে এগিয়ে আসে মিস সেন। তারপর হঠাৎ ঝপ করে একটা প্রণাম করে অভিজিৎকে। আড়ষ্ট হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অভিজিৎ। রমা হেসে ফেলে বলে, তোমার ঘটে কি একটুও বুদ্ধি নেই? ওকে চিনতে পারলে না? ও আমাদের বিল্লি গো, মামিমার একমাত্র আদরিনী মেয়ে। কালো মেঘলা আকাশে ক্ষণিক বিদ্যুতের ঝিলিক। বুঝতে পারে না অভিজিৎ, চুপ করে থাকে। এবার কথা বলে বিল্লি। রমাদি, তোমারই কি বুদ্ধি বাবা! জামাইবাবু কি আমায় কোনোদিন দেখেছেন যে চিনতে পারবেন? তোমাদের বিয়ের 3 মাস আগে আমি বিলেতে চলে যাই, সেটা একদম ভুলে গেছো? নিজের ভুল বুঝতে পেরে রমা বলে, সত্যিই তো, আমার খেয়ালই ছিল না রে। ছেলেবেলায় ও বেড়ালের মতো দুষ্টু ছিল, সবাই তাই ওই নামে ডাকত। তারপর অঙ্কন বিদ্যা শিখতে বিলেত যাবার আগে নিজেই নাম পাল্টে বিলি সেন করে নিলে। ফিরে এসে বললে, রমাদি, বিলি নামটাতে বিলিতি গন্ধ একটু আছে, ওটাকে বিলুপ্ত করে নিলে কেমন হয়? বললাম তথাস্তু। অভিজিৎ বলে, সবই তো বুঝলাম, কিন্তু কালকের ঘটনাটা এখনো রহস্যে ঢাকা আছে। রমাই উত্তর দিল, দেখো, কালকের ব্যাপারটায় আমারও খানিকটা দোষ আছে। কিন্তু বিল্লি বললে পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, সুযোগ সুবিধে পেলেই ওরা সেটার সদ্ব্যবহার করবেই। আমি বললাম কখনো না। তারপর তোমাকে নিয়ে বাজি। বিল্লি এই সময় বলে উঠল, কিন্তু রমাদি, কথা ছিল 4 দিন 4 রাতের মধ্যে আমি যদি প্রমাণ দিতে না পারি তবেই আমি বাজি হারব। রাগের ভান করে রমা। একদিনের ধাক্কা সামলাতেই প্রাণান্ত, আবার 4 দিন? তাহলে স্বীকার করো, হেরে গেছো। মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যায়। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে গিয়ে ঘরের ভেতর থেকে একটা
সাদা পুরু কাগজ নিয়ে আসে অভিজিৎ। সেটা খুললে দেখা যায় গতদিনের পেন্সিলের হিজিবিজি কাটা অসমাপ্ত নকশাটা। সামনে মেলে ধরে অভিজিৎ জিজ্ঞাসা করে, এই আনফিনিশড স্কেচটা কি ভুল করেই রেখে গিয়েছিলে নাকি ইচ্ছে করেই? অম্লান বদনে বিল্লি বললে, ইচ্ছে করেই। কারণটা জানতে পারি কি? দেখুন জামাইবাবু, আপনি সত্যি উকিল কিনা সে বিষয়ে আমার এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। এই সহজ ব্যাপারটা বুঝতে পারলেন না? ওটা রেখে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যত্ন করে ওটিকে বাঁধিয়ে সামনে টাঙিয়ে রেখে দেবেন। ভবিষ্যতে রমাদির অনুপস্থিতিতে যদি আবার কোনো সুন্দরী মেয়ের খপ্পরে পড়েন, ওটার দিকে নজর পড়লেই সহজেই নিস্তার পেয়ে যাবেন। বুঝেছেন? রমা ও বিল্লি একসঙ্গে হেসে ওঠে। শুধু প্রাণ খুলে সে হাসিতে যোগ দিতে পারে না বেচারা অভিজিৎ। শুনছিলেন সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের কলমে গল্প অসমাপ্ত। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। সেখানেও থাকছে বেশ কিছু নতুন গল্প। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।